রাজ্য সরকার প্রশাসন করেছেন। এখন ভোটের স্বার্থে সন্দেশখালীকে জিইয়ে রাখতে হবে, সন্দেশখালী ভোটের স্বার্থে জিইয়ে রাখতে হবে। যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ, বিলকিস বানু, মণিপুর, আর তাদের এখন মনে হচ্ছে সন্দেশখালীর কথা। একটা কথা বলুন এই ব্যাপারে, এক মিনিট। এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে এই নারদা কাণ্ডের সময়, সারদাতে তো ওনার নাম ছিলই, সারদার কর্তা যিনি তিনি ওনার নাম দিয়েছেন। নারদা কাণ্ডে যখন বিজেপি অফিস থেকে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়া দেখানো হয়, সেটা দেখিয়েছিলাম আমি নিজে। বিজেপির রাজ্য অফিস থেকে সব জনগণের জন্য সেটা আমি দেখিয়েছিলাম, এবং আমি আপনাদের বলতে অসুবিধে নেই, সেই সময়ে এই ভিডিওগুলো আসতো দিল্লির থেকে পাঠানো হতো বিজেপি অফিস থেকে। আমাদের সকালবেলায় কনফারেন্স হতো, ভুলে যাবেন না সেই সময় বিজেপির রাষ্ট্রীয় সভাপতি, ন্যাশনাল প্রেসিডেন্টের নাম হচ্ছে অমিত শাহ। তখন নাড্ডাজি আসেননি, এগুলো মনে রাখা দরকার। এবং অমিত শাহ, আমরা যে দুজন বসতাম তখন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির অবজারভার হচ্ছেন সিদ্ধার্থ নাথ সিং বলে একজন, লাল বাহাদুর শাস্ত্রীর কোনোভাবে আত্মীয় হতেন। সেই সিদ্ধার্থ নাথ সিং এবং আমাকে ওখান থেকে অমিত শাহ নির্দেশ দিতেন এটা কিভাবে বলবে, এবং সেই সময় আমার স্পষ্ট কানে বাজে এ বেটা মহাচোর আছে, শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছেন অমিত শাহ, এবং সেইটা আমি দেখিয়েছিলাম। সেইভাবেই দেখানো, আপনারা এখনো ফুটেজ পাবেন। এরপরে কাট টু সেকেন্ড সিন, জয়নিং এর আগে পাঁচতারা হোটেলে রাত 12টার সময় মিটিং হচ্ছে, শুভেন্দু অধিকারী এসছেন, তার আগে তিনি গিয়ে পদত্যাগ করে এসছেন বিধানসভায়, এসে ওইখানে বসে পা ধরে বলছেন ইডি সিবিআই সে বাঁচা লিজিয়ে हमको। আর পাশ থেকে কৈলাস বিজয়বর্গিয়া বলছেন हम लोग है না। এটা অনেক জায়গায় আমি বলেছি, সেখানে একজন অন্ত বলেছিল আস্তে করে, দিলীপ ঘোষ একটু দূরে বসে বলল পার্টিটা উঠে গেল। ঠিক এই মন্তব্য করেছিলেন। আর আজকে আমি আর একটা ঘটনা মনে করি, যদিও এটা জলপাইগুড়ির সঙ্গে কানেক্টেড নয়, জলপাইগুড়ির সঙ্গে একটু আছে, কারণ জলপাইগুড়ির যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি, যিনি আগে ছিলেন, তাকেও এত দেরি করে কেন ঘোষণা করলো? কারণ তাকেও সরাবার বন্দোবস্ত করেছিলেন শুভেন্দু অধিকারী, যাতে সে জয়ন্তবাবু যাতে টিকিট না পান। লাস্ট মোমেন্টে জয়ন্তবাবুকে দেওয়া হয়েছে। তার আগে আপনারাও জানেন, আপনারাও খবর রটিয়েছেন, জয়ন্তবাবুর সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই 5 বছর বলে বিজেপি চিন্তা করছে তাকে টিকিট না দেওয়ার। হাইকোর্টের খবরে যাব, দাড়িভিট মামলায় এর আগেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিআইডির এডিজি সবাইকে ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আজকে রাজাশেখর মান্থার এজলাসে ভার্চুয়ালি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এই দাড়িভিটের যে গুলি চলেছিল সেই গুলিতে মৃত্যু 2 ছাত্রের, সেই ঘটনায় এনআইএ তদন্ত হচ্ছে। দাড়িভিট মামলায় ভার্চুয়াল হাজিরা মুখ্য সচিবের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, একটু বিস্তারিত জানতে চাইবো যে কি হলো। দেখো, ভার্চুয়ালি এজলাসে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি, এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই হাজিরার মধ্য দিয়ে আপাতত একক বেঞ্চে মামলার কার্যত নিষ্পত্তি হয়ে গেল। এখন ডিভিশন বেঞ্চে যে মামলাটি রয়েছে, যেক্ষেত্রে রাজ্যের বেশ কিছু যুক্তি রয়েছে, দাবি দেওয়া রয়েছে, সেগুলি শেষমেশ বিচার করবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তবে মে 2023 এনআইএ তদন্তে নির্দেশ দেয় দাড়িভিটে গুলি চালানোর ঘটনায়, এবং সেখানে গুলিতে 2 ছাত্রের মৃত্যুর অভিযোগ ছিল পরিবারের, এবং রাজ্য পুলিশের সিআইডি তদন্ত করছিল, সেই তদন্ত সঠিক নয়, তাই পরিবারের তরফে, নিহতের পরিবারের তরফে মামলা হয়েছিল। সেই মামলাতে এনআইএ তদন্ত এবং পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ ছিল বিচারপতি মান্থার। সেই নির্দেশ না মানার কারণেই এনআইএ তদন্ত এবং ক্ষতিপূরণ না মানার কারণে আদালত অবমাননার মামলা হয়। সেই মামলায় রুল জারি করে বিচারপতি মান্থা। সেই রুল মেনে গত শুক্রবার এজলাসে উপস্থিত না হওয়ার কারণে বিস্ময় প্রকাশ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি মান্থা, এবং শেষমেশ আজকে 3 জনই এজলাসে হাজিরা দিয়েছেন। তবে যেটা মূল বিষয়, বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন যে সমন্বয় রাখতে হবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ রাজ্য সরকারের মুখ্য আইনি পরামর্শদাতার সঙ্গে এই সমস্ত আমলা বা পুলিশ অফিসারদের যোগাযোগ বা সমন্বয় বাড়াতে হবে, কারণ চেয়ারের সম্মান সকলেরই বজায় রাখা উচিত। এবং অ্যাডভোকেট জেনারেল তিনি আইনটা জানবেন, হয়তো মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সঠিকভাবে আইনটা নাও জানতে পারেন, তাদের কাজের চাপ থাকতে পারে, কিন্তু এই সমন্বয়ের মধ্যেই এই সমস্যাগুলো বা বিড়ম্বনাগুলো এড়ানো যায়, এমনটা পরামর্শ দিয়েছেন বিচারপতি মান্থা। ধন্যবাদ। মামলাকারীর বক্তব্য দেখাবো।
অ্যাডভোকেট জেনারেল উনি বললেন যে আমরা অলরেডি কাগজপত্র সব এনআইকে হ্যান্ড ওভার করেছি এবং আমরা ইমিডিয়েটলি কম্পেনসেশন যে পার্ট আছে সেই কম্পেনসেশন পার্টটাও আমরা আইডেন্টিফাই করেছি। আর তার সাথে সাথে এনআইএ যিনি অ্যাডভোকেট ছিলেন উনি বললেন আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি। সেখানে জজ সাহেব বলেছেন যে আমি এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার না, এখানে চেয়ার যদি কাউকে ডাকে চেয়ারকে সম্মানের ব্যাপার, আপনাদের আসা উচিত ছিল। এনিওয়ে যখন আসতে পারেননি আজকে এসছেন, খুব ভালো কথা। এবং ভবিষ্যতে মনে রাখবেন যেন চেয়ারকে সম্মান দেওয়া হয়, হাইকোর্টের ডিগনিটি যেন মেনটেন থাকে। এবং ওনারা তিনজন সেটা করেছেন, এপিডেভিট দিয়েও বলেছেন এবং তারা ক্ষমা প্রার্থনাও করেছেন এপিডেভিটে। যদি তাদের পক্ষ থেকে কোনো রকম ভুল হয়ে থাকে সেটা যেন মার্জনা করা হয় এবং কোর্টের যা অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী তারা চলতে বাধ্য এবং সেই অনুযায়ী স্টেপ নিয়েছেন। শেখ শাহজাহানের 14 দিনের জেল হেফাজত হলো। জেল হেফাজতে 14 দিনের জেল হেফাজতে শেখ শাহজাহান আজকে 14 দিনের জেল হেফাজতে পাঠালো ব্যাংকশাল আদালত। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, কি হলো, কি বিস্তারিত জানতে চাইবো। জেল হেফাজত না ইডি সিবিআই এইগুলো কি চেয়েছিল? দেখো, তোমাকে জানাই যে ইডির কাছে শেখ শাহজাহানের চাঞ্চল্যকর বয়ান আজকে ইডির আধিকারিকরা রিমান্ড লেটারে উল্লেখ করে আদালতের কাছে এবং সেখানে বলা হয় যে শেখ শাহজাহান দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে উত্তর 24 পরগনার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সমিতি এবং কর্মাধ্যক্ষ সব ক্ষেত্রে প্রার্থী কে হবে তা ঠিক করে দিত শাহজাহান নিজেই। 47টা পঞ্চায়েত সমিতি এবং 294টা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী কে হবে তা তিনি নিজে ঠিক করে দিয়েছিলেন। অর্থাৎ 2016 থেকে 21 সালের মধ্যে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করেছিল শেখ শাহজাহান এবং সেক্ষেত্রে ইডি এই তথ্য পেশ করে যেটা যাচাই করতে চাইছিল যে কতটা ক্ষমতাবান সেটা প্রকাশ করা এবং 14 দিনের জেল হেফাজতের জন্য আবেদন করে। পাশাপাশি ইডির তরফ থেকে বলা হয় শাহজাহান যা চিঠিতে উল্লেখ করেছে তা সম্পূর্ণভাবে সঠিক নয়। বিচারক তখন বলেন যে তদন্তের সময় এই চিঠি কোনো ভূমিকা নেই, যখন সময় আসবে তখন সেটা দেখা যাবে এবং সমস্ত কিছু কোর্ট অর্ডারে রেকর্ডে থাকবে। চিঠির কি মূল্য সেটা আদালত ঠিক করবে ট্রায়ালের সময়। শেখ শাহজাহানের আইনজীবী আজকে জামিনের আবেদন করেনি। শেষ পর্যন্ত দু তরফের সওয়াল জবাব শুনে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত না পিটিশনে কমপ্লেন ফাইল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে প্রত্যেক 14 ডেজ অন্তর প্রোডাকশন করতে হবে, ভার্চুয়াল মোডেই হোক আর ফিজিক্যাল মোডেই হোক প্রোডাকশন করতে হবে। সো দিস ইজ নাথিং বাট সিম্পলি ফর্মালিটি। সেই ফর্মালিটি অনুযায়ী আজকে ইডি স্পেশাল কোর্টে প্রোডাকশন করেছিলেন ইডি আধিকারিক। আজকে তো আমরা জামিনের দরখাস্ত করিনি, ওনারা 14 দিন জুডিশিয়াল কাস্টডি চেয়েছিলেন। আমরা যদি জামিনের দরখাস্ত না করি তাহলে যা হওয়ার তাই হবে। এবার লেক টাউনে চলে যাব। এই যে দেখছেন প্যান্ডেল বাঁধা হচ্ছে, এই যে দেখছেন একটি বাড়ি, কেউ থাকে না, বলা যায় পরিত্যক্ত বাড়ি। সেই পরিত্যক্ত বাড়িতে লেক টাউনে কঙ্কাল উদ্ধার হলো। হ্যাঁ, এইরকম প্যান্ডেল বাঁধতে গিয়ে এক শ্রমিক তিনি দেখতে পান কঙ্কাল। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, লেক টাউনের ঠিক কোন জায়গায়, লেক টাউনের ঠিক কোন জায়গায় এই বাড়িটি? এই বাড়িটি কতদিন ধরে এরকম ফাঁকা পড়ে রয়েছে, কেউ থাকেন না, কি জানা যাচ্ছে? তো লেকটাউন যশোর রোড, সেই যশোর রোডের এই যে রাস্তার উপরে একদম এই যে বাড়ি, সেই বাড়িতে পিকে বোরাল যে একেবারে যার বাড়ি এবং বাড়ির যে অ্যাড্রেস দেখা যাচ্ছে 848B/1, এই বাড়িতেই কিন্তু একেবারে পরিত্যক্ত বাড়ি। দীর্ঘদিন ধরে মানুষজন কিন্তু বসবাস করে না, এখানকার মানুষজনও সেই দাবি করছে। এবং এই বাড়ি থেকেই মূলত এই যে দুতলার ঘর, সেই দুতলার ঘর থেকে পরিত্যক্ত যে বাড়ি, সেই বাড়ির ঘর থেকে কিন্তু কঙ্কাল উদ্ধার হয়। যখন আজকে মূলত এই প্যান্ডেল বাঁধার কাজ চলছিল, শ্রমিকরা কাজ করে দুতলার ঠিক ওপরের দিকটায়, ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করে একটি কঙ্কাল দেখতে পাওয়া যাচ্ছে। তৎক্ষণাৎ কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে লেক টাউন থানায় খবর দেওয়া হয়। লেক টাউন থানার পুলিশ তারা ঘটনাস্থলে আসে। পুলিশ আসার পরে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারাও আসে এবং তারা ইতিমধ্যেই এই বাড়ি থেকে সেই কঙ্কালটিকে উদ্ধার করেছে। যেটা জানা যাচ্ছে রাজীব বড়াল নামে এক ব্যক্তি সেই বাড়িতে থাকতেন, তারই এই কঙ্কাল হতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে। আসবো তোমার কাছে, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন একবার দেখাই, তারপরে আসবো তোমার কাছে। ওখানে জানলা থেকে দেখলাম যে উপরে হাড্ডি পড়ে আছে, দেখাবে সন্দেহ হলো, তাই 2-3 জন দেখলো কঙ্কাল। না ভয় পাইনি, দেখতে পেলাম হঠাৎ ওর এখান থেকে পড়ে আছে একটা কঙ্কাল, পুরো হাড্ডি পড়ে আছে। হ্যাঁ, দরজা কোনো খোলা নেই, শুধু জানলা থেকে দেখা পেলাম নিচে মেঝেতে পড়ে আছে। এরকম চিত হয়ে পড়ে আছে। অনুপ, এই বাড়িতে মানে প্রতিবেশীরা কি বলছেন, এই বাড়িতে শেষ কবে দেখা গেছে, কাদেরকে দেখা গেছে, কারা থাকতেন এই বাড়িতে, এবং তুমি যার নাম বললে তারই কঙ্কাল, কিভাবে কেন বলছেন প্রতিবেশীরা?
তো এই বাড়িতে বহু বছর ধরে কোনো লোকজন দেখতে পায়নি, এমনটাই কিন্তু এখানকার যারা মানুষজন বা আশেপাশে যারা দোকানদার তারাও কিন্তু দাবি করছে। যেহেতু ওই জন্য পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে কেউ থাকে না, বাড়ির যে গোটা চিত্র দেখলে কিন্তু আরো স্পষ্ট হবে। পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এখানে যে ব্যক্তি থাকতো, অর্থাৎ রাজীব বড়াল নামে এক ব্যক্তি কিন্তু থাকতো সেই বাড়িতে, যেহেতু প্রত্যক্ষদর্শীদের থেকেই সেই বয়ান পেয়েছিল, পরবর্তী ক্ষেত্রে মনে করা হচ্ছে তার কঙ্কাল হলেও হতে পারে। ইতিমধ্যেই সেই কঙ্কাল পুলিশের পক্ষ থেকে উদ্ধার করা হয়েছে, যদিও তার কঙ্কাল কিনা এখনো পর্যন্ত পুরোপুরি নিশ্চিত নয়। ইতিমধ্যেই সেই কঙ্কাল উদ্ধার করার পরে ডিএনএ টেস্টের জন্য কিন্তু পাঠানো হয়েছে বলে এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় আজকে সকালবেলা যখন মিস্ত্রিরা কাজ করছিল, কর্মীরা, সেই সময় কিন্তু লক্ষ্য করে এই কঙ্কালটিকে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন একবার দেখাবো। স্থানীয় বাসিন্দারা বলছেন 3-4 মাস আগে শেষ দেখা গিয়েছিল। দেখেছে যে এরকম প্ল্যান্ডেল বাজছিল, তো ছেলেটি একাই থাকতো, তারপরে তো কয়েক মাস 2-3-4 ধরে আর দেখতে পাচ্ছি না ওকে, কিন্তু কোনোদিন এরকম গন্ধ কিংবা পাইনি। হ্যাঁ হ্যাঁ, কঙ্কাল হয়ে আছে। এখানে কোনো গন্ধও পাওয়া যায়নি, স্থানীয় বাসিন্দারা প্রতিবেশীরা কিচ্ছু টেরও পাননি। অনুপ, এই ক্ষেত্রে পুলিশ কি মনে করছে এখানে কোনো রকম কোনো এর আগে কোনো কিছু হয়েছিল, খুন ঘটনা বা এই ধরনের কিছু? বিরাট বাড়ি এটা। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই তথ্য উড়িয়ে দেওয়া হচ্ছে না, সেই কারণে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ডিসি অনিশ শর্মা তিনি নিজে ঘটনাস্থলে এসেছে। অনিশ শর্মা তার পাশাপাশি এই যে দুতলা বাড়ি, সেই বাড়িটার ছবিটা যদি আমি দেখাই, এক্ষেত্রে দেখানোর চেষ্টা করবো। চারদিক বন্ধ হলেও কিন্তু ঘরের যে সামনের দিকটা, অর্থাৎ যেখানে এই কঙ্কালটি দেখতে পাওয়া যাচ্ছিল, সেই জায়গা থেকে কিন্তু সরাসরি দেখতে পাওয়া। তারপরেও কেন দুর্গন্ধ বেরোলো না, কেন কেউ জানতে পারলো না, এই সমস্ত প্রশ্ন বা তথ্য কিন্তু পুলিশের কাছে উঠে আসছে। সেই কারণেই মনে করা হচ্ছে কেউ কিভাবে মৃত্যু তার হয়েছে সেটা সবার আগে দেখা উচিত। আর রাজীব বড়াল নামে যে ব্যক্তি থাকতো তারই কঙ্কাল কিনা, সেই সমস্ত বিষয় কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যেমন লেকটাউন থানার একদম লেকটাউনের এই কঙ্কাল পাওয়া এটা যথেষ্ট রহস্যজনক, এবং পুলিশ খতিয়ে দেখবে কি হয়েছে না হয়েছে, আমরা নিশ্চয়ই সেই দিকেও নজর রাখবো। আর কালকে দেখিয়েছিলাম বরানগরে 3-3টে দেহ উদ্ধার হয়েছিল। সেই দেহ উদ্ধারে চাঞ্চল্যকর চিঠি, একটা চাঞ্চল্যকর চিঠি আমাদের হাতে এসেছে। সেই চাঞ্চল্যকর চিঠিতে কি লেখা আছে দেখুন। আমাদের বলেছিল 5 লক্ষ টাকা দেবো, কিন্তু আমাকে 2 লক্ষ টাকা দিল। মুনমুন্দি বলল একটা খুন করেছি, এই টাকা অনেক দিয়েছি, বেশি কথা বললে সিসিটিভিতে সব উঠে গেল, আমাকে কেন ভয় দেখাচ্ছে, এই টাকা আমার কাছে নেই, আমার ননদ দিয়েছে, যে ননদ সোদপুরে থাকে, বলল পুরো বাড়ি বিক্রি করে টাকা হাফ নেব, তখন তোকে কিছু দেব। কথা বলবো প্রতিনিধি সুবীরের কাছে, সুবীরের সঙ্গে। সুবীর, কে দিল এই চিঠি, কাকে দিল এই চিঠি, এই চিঠি কিভাবে উদ্ধার হলো? দেখো অযোধ্যা, গতকাল যখন এই ঘটনাটি ঘটে ঠিক তার 3 থেকে 4 ঘন্টা আগে ওই এলাকারই একটি পরিত্যক্ত জায়গাতে কিন্তু রাস্তার ধারে এই চিঠিটি পড়েছিল, এবং সেই চিঠিটি কিন্তু কোনো এক ব্যক্তির হাতে আসে, এবং সেই ব্যক্তি কিন্তু ভয়ে এই কথা কাউকে বলতে পারেনি বা বলতে পারছে না, এবং সেই চিঠি কিন্তু আমাদের হাতে এসছে। এবং সেই চিঠিতে কিন্তু পরিষ্কার ভাবে এই যে 3 জন পুরুষের মৃতদেহ অর্থাৎ মৃত্যু হলো, এবং এই মৃত্যুর পেছনে কিন্তু বিভিন্ন রকম কারণ কিন্তু উঠে আসছে। এবং এই যে তার এই 3 ব্যক্তিকে মৃতদেহ অর্থাৎ পাপ্পা হালদার, তার ভাবনা অভিজিৎ হালদার ওই বাড়ির ছেলে, তার স্ত্রী মুনমুন হালদার গত 1.5 বছর আগে কিন্তু সেই বাড়ি থেকে ঝামেলা করে চলে যায়, তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এবং বিভিন্ন সময় আমরা সূত্র মতো জানতে পেরেছি, বিভিন্ন সময় এই অভিজিৎ হালদারকে কিন্তু বিভিন্ন রকম চাপ দিত টাকা পয়সার জন্য, এবং এই কারণের জন্য কিন্তু, এবং বসবন্ধপুরের এক ব্যক্তির সঙ্গে কিন্তু সেই মুনমুন হালদার এই মহিলা তিনি থাকতেন, এবং তারপরে কিন্তু বিভিন্ন সময় অভিজিৎ হালদারকে চাপ দিতেন টাকা পয়সার জন্য। এবং বেশ কয়েকবার অভিজিৎ হালদার তিনি কিন্তু প্রায় 50 থেকে 60,000 টাকা তিনি কিন্তু এই মুনমুন হালদার তার স্ত্রীকে কিন্তু দিয়েছিলেন। আমি আসবো সুবীর, একবার স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখাই। বাপ্পাদার তো কথা হয় না, জীবনে কোনদিন মশা টিপে মারেনি, সেই বাড়িতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। তার জন্য আমরা এলাকাবাসী এবং আমরা সমস্তভাবে আমরা মনে হয় ওনার মিসেস জড়িত আছে। তার কারণ হচ্ছে মিসেস দীর্ঘদিন ধরে ওনাকে বিভিন্নভাবে ওনার উপর অত্যাচার চালাতো, যেগুলো কিনা আমরা জানতাম। আর তথাপি এই চিঠিটা যখন আপনি বললেন, নিশ্চয়ই এর প্রতি তদন্ত করা হোক, আইনের পথে চলবে। আশা করছি সত্যতাটা সবার সামনে আসবে। গন্ডগোল ছিল, বাপ্পারা ঘরের মধ্যে দিয়ে বার করতো না, ঘর থেকে বেরোতো না স্ত্রী, তার জন্য 1 বছর আগে, গেল বছরের জুলাই মাসেই চলে গেছে।
না না, এইসব কোনো ঝামেলা টামেলা কোনো কিছু হতো না, এদের সঙ্গে কাউর কোনো রকম অসাধারণ ভালোবাসা, জীবনে মানে কোনোদিন- অশান্তি কাউর জীবনে সাথে কোনোদিন হয়নি। বিরাট বিরাট আতঙ্ক। আতঙ্ক তো রয়েছে। সুবীর, এই যে মুনমুন্দির কথা বলা হলো, এখানেও সেই স্ত্রীর নাম, আবার স্থানীয় বাসিন্দারাও স্ত্রীর দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তুমি লিখেছো যে তুমি জানিয়েছো যে ভাড়াটে গ্রেফতার হয়েছে, ভাড়াটে কেন আটক হলো, আর এই মুনমুনের হদিশ পাওয়া গেছে, পুলিশ পেয়েছে? এখনো পর্যন্ত কিন্তু মুনমুন হালদার তিনি রয়েছেন, তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তাকে খুঁজছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কিন্তু তার খুঁজে তল্লাশি চালাচ্ছে মহানগর থানা পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছেন তারা। এবং তোমাকে জানিয়ে রাখি, চিঠিতে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে, একটা টাকা পয়সার লেনদেনের কথা এই চিঠিতে কিন্তু উল্লেখ করা হয়েছে, যে 5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ দিয়েছে, 3 লক্ষ দেয়নি, এই নিয়ে যেমন একটা কথা উল্লেখ হয়েছে। পাশাপাশি এই চিঠিতে কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে উল্লেখ করা আছে যে এই বাড়িতে অর্থাৎ 30 তলার যে ভাড়াটে থাকতো সে ভাড়াটের ফোন নিয়ে নেবেন, এমনও কিন্তু কথা লেখা আছে। তার মানে কি এই ভাড়াটের সাথে কোন রকম কোন মুনমুন হালদার যিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন সে কোন রকম কোনো কন্ট্যাক্ট বা যোগাযোগ রাখতেন, এই গোটা বিষয়টা কিন্তু তদন্ত করে দেখছে ব্যারাকপুর পুলিশ কমিশনের আধিকারিক থেকে শুরু করে মহানগর থানা পুলিশ। অর্থাৎ বড়নগরেও এখনো রহস্য উন্মোচন হয়নি, রহস্য থেকেই গেছে। কিন্তু এই চিঠি কে লিখলো, কেন মুনমুনের নাম বারবার করে আসছে, পুলিশ খতিয়ে দেখছে। রাজ্য জুড়ে একেবারে প্রচন্ড গরম, কিন্তু সেই প্রচন্ড গরমকে উপেক্ষাই করতে হবে রাজনৈতিক নেতাদের, বিশেষ করে প্রার্থীদের। আর পায়ে পায়ে প্রচারে আজকে দেখাচ্ছে কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, তার প্রতিদ্বন্দ্বী দিলীপ ঘোষ। প্রতিদিনই নিজেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। দিলীপ ঘোষকে আক্রমণ করছেন কীর্তি আজাদ, পাল্টা দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিচ্ছেন কীর্তি আজাদকে, তৃণমূলকে। এইভাবে চলছে বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের প্রচার। এবার বাঁকুড়ায় চলে যাব। চায় পে চর্চায় অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। বাঁকুড়ায় তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, তার প্রতিদ্বন্দ্বী সুভাষ সরকার। এই গরমের মধ্যেও প্রচারে থাকতে হচ্ছে প্রত্যেক দলকেই, কারণ সামনেই ভোট, সিংহাসনের মহা সংগ্রাম আর কয়েকদিন পরেই। এরপরে চলে যাব বহরমপুরে। নির্মল সাহা, ডাক্তার নির্মল সাহা বিজেপি প্রার্থী, তার হাতে কোনো ফেস্টুন নেই, পতাকা নেই, বিজেপির প্রার্থী। আজকে এইভাবেই তিনি প্রচার সারলেন, কয়েকজনকে সঙ্গে নিয়ে গরমের মধ্যেই তিনি বিভিন্ন জায়গায় গেলেন, কথা বললেন। অর্জুন সিং, তিনিও প্রচারে, বারাকপুরের বিজেপি প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী পার্থ ভৌমিক, তিনি একেবারে পার্থ ভৌমিককে হারাতে যথেষ্ট পরিমাণে লড়াই করবেন, এরকমটাই দাবি করেছেন। সেই অর্জুন সিং বারাকপুরের বিজেপি প্রার্থী। অনেক কাঠখড় পুড়িয়ে বিজেপি থেকে টিকিট নিতে হয়েছে। সে অর্জুন সিংও ভোটের প্রচারে। দেখা যাক ভোটের দিন কিভাবে তিনি সামলান ভোটের লড়াই। আর বালুরঘাটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রত্যেক দিন জনসংযোগ করছেন, প্রত্যেক দিন মিছিলে হাঁটছেন, প্রত্যেক দিন প্রচার করছেন। এবং আজকে সেই বাজারের মধ্যেই বিভিন্ন বাজারে যারা বসছেন বিক্রেতার কাছে, তাদের লিফলেট সহ বিভিন্ন প্রচার স্লোগান, তাদের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন জানালেন। তমলুকে চলে যাব। তমলুকের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়, তিনিও প্রতিদিন প্রচার সারছেন। তমলুকে তার প্রতিদ্বন্দ্বী দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল প্রার্থী। তমলুকে লাল পতাকা নিয়ে, আর লাল পতাকা নিয়ে শ্রীরামপুরে দীপশিতা ধর, শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী, তিনিও প্রচারে। তার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তাকে দেখার জন্য বিভিন্ন মহিলারা ডাবের জল খাওয়াচ্ছেন। এইভাবেই প্রচার সারছেন প্রতিদিন প্রত্যেকটা দলের প্রার্থী।